বৃত্তাকার বা রাইট সার্কুলার সিলিন্ডার আগের দিন আমরা 9 পর্যন্ত করেছিলাম, উদাহরণ 9 বা প্রয়োগ 9 পর্যন্ত করেছিলাম। আজ তার থেকে আমরা শুরু করব। আজকে চেষ্টা করবো যাতে উদাহরণটা শেষ হয়ে যায়। আশা করি তোমরা আগের দিনের সব ভিডিওটা পুরোটাই বুঝতে পেরেছো। অনেকেই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো তোমাদের এই কমেন্ট দেখে। আমি আরও অনেক উৎসাহিত হয়েছি তোমাদের জন্য। তোমরা আরও ভালো মতো ভিডিওগুলো দেখো এবং আমাদের বন্ধুদেরকে শেয়ার করো, আরও কমেন্ট করো। তো বেশি সময় নষ্ট না করে তোমরা এই ভিডিওটা আরও দেখতে থাকো এবং আমি আমার থেকে ফিরে আসছি। ওয়েলকাম টু দ্য সৌতি কোচিং সেন্টার। সৌতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের পাঠ শুরু করব। তো আমাদের হয়েছিল ক্লাস 10-এর যে দশম শ্রেণীর যে আছে লম্ব বৃত্তাকার চোঙ, তার উদাহরণ 9 পর্যন্ত হয়েছিল, প্রয়োগ 9। আজ আমরা করব প্রয়োগ 10। তো প্রয়োগ 10-এ কি বলেছে? তো একটি ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা নল বলেছে যার দুটো ব্যাস, অর্থাৎ একটা বহির্ব্যাস এবং একটা অন্তর্ব্যাস, যার মান দুটো বলেছে, একটা 5 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসের দুটো বলেছে 4 সেন্টিমিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তো আগে আমরা ছবি আঁকি। আমাদের উচ্চতাটা বলে দেয়নি, তা আমরা ধরে নিচ্ছি উচ্চতা h। আর আমাদের কি বলে দিয়েছে? এটা অন্তর্ব্যাসার্ধ r, এটা সমান বলেছে 4 সেন্টিমিটার। আর এটা ধরে নিচ্ছি বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল R, এটা সমান বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ বলে দিয়েছে, উচ্চতাটা বলে দেয়নি, উচ্চতাটা বার করতে দিয়েছে। তাহলে আমরা কি করতে পারি? যে এটা হচ্ছে প্রয়োগ 10-এ। মনে করি চোঙটির উচ্চতা সমান 8 সেন্টিমিটার। আমরা ধরে নিচ্ছি যে চোঙটির উচ্চতা 8 সেন্টিমিটার। এবার এই সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, যেহেতু এটা ফাঁপা নল, তাহলে নলের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ফাঁপা নলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? না তো দেখো, ফাঁপা নলের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই r প্লাস r ইন্টু এইচ। এটা হচ্ছে বাইরের দিকে এবং ভিতরের দিকে টোটাল ক্ষেত্রফল, বাইরের দিকে এবং ভিতরের দিকে। আর আরেকটা কি থাকছে না, তো এই যে এই জায়গা, অর্থাৎ আমরা যদি এটা নল ভাবি, তাহলে এই জায়গাটা রাউন্ড থাকছে, এই রাউন্ডটা তো ধরে নিচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলোর ক্ষেত্রফল, এই জায়গাগুলোর ক্ষেত্রফল কি করে বেরোবে? না তো এটা দুটো আছে, তাই 2, এক একটা যে পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার। বোঝা গেছে? 2 পাই r প্লাস r ইনটু এইচ, এটা হচ্ছে সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা। আর এইটা হচ্ছে আমাদের যে দুটো বৃত্তাকার অংশ, সেই দুটো অংশের ক্ষেত্রফলের ফর্মুলা। সমান কি পড়ে থাকছে? 2 পাই ইনটু r প্লাস r ইনটু এইচ প্লাস 2 পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার, ফর্মুলা হচ্ছে r প্লাস r ইনটু r মাইনাস r। তাহলে আমাদের কমন যাচ্ছে, দেখো 2 পাই r প্লাস r কমন, তাহলে পড়ে থাকছে এখানে h প্লাস r মাইনাস r, এতটা। তাহলে 2 পাই r প্লাস r ইনটু h প্লাস r মাইনাস r, এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। আর এইটা আমাদের বলে দিয়েছে, এটা সমগ্র দিয়েছে শর্তে আমরা কি লিখতে পারি?
টু পাই আর প্লাস আর ইন্টু এইচ প্লাস আর মাইনাস আর সমান 1188 সেমি স্কোয়ার। এটা আমাদের বলে দিয়েছে যে 1188 সেমি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে মান বসাতে পারি। অতএব 2 ইন্টু 22 এর 7 ইন্টু আর এর মান 5, স্মল আর এর মান 4, এইচ এর মান জানি না, ক্যাপিটাল আর এর মান 5, স্মল আর এর মান 4 সমান 1188 হয়েছে। বা আমরা ছবিটা একটু মুছে দিচ্ছি, ছবিটা এখানে করছি। তাহলে কত আসছে আমাদের? তাহলে দেখো, বা 2 ইন্টু 22 এর 7 ইন্টু 5 প্লাস 4 মানে হচ্ছে 9 ইন্টু এইচ 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1 প্লাস 1 সমান 1188। বা এইচ প্লাস 1 সমান 1188 গণিত উল্টে যাচ্ছে, 2 ওইদিকে গেলে হাফ হয়ে যাচ্ছে, 22 এর 7 ওইদিকে গেলে 7/22 এবং 9 ওইদিকে গেলে 1/9। এই হচ্ছে সব জিনিসগুলো ওইদিকে নিয়ে গেলাম, এই সংখ্যাগুলো তখন আমাদের সব উল্টে গেল। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি আসবে? দেখো 9 দিয়ে যদি কেটে দিই, 9 দিয়ে কাটলে 9 কে 9, 2 28, 9 3 27, 1 18, 9 2 18। এবার 22 দিয়ে কাটছি, 22 6 132, 2 দিয়ে কাটলে 2 3 6। অতএব h প্লাস 1 সমান 3 7 21, h প্লাস 1 এর মান আসছে 21। অতএব h সমান কত আসবে না, তো 21 মাইনাস 1 সমান 20, অর্থাৎ h এর মান হলো 20। তাহলে অতএব চোঙটির উচ্চতা সমান 20 সেন্টিমিটার। বোঝা গেছে? তাহলে আমরা কি করলাম, চোঙের উচ্চতাটা ধরে নিলাম 8 সেন্টিমিটার, তার ফাঁপানো মানে সমতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা আগে বসালাম 2 পাই r প্লাস r ইনটু h, আর বৃত্তাকার যে অংশ দুই মাথায় যে দুটো গোল, সেই গোলের হচ্ছে 2 পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার। তাহলে 2 পাই r প্লাস r ইনটু h প্লাস 2 পাই r প্লাস r ইনটু r মাইনাস r, এটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। এখন দেখা যাচ্ছে 2 পাই r প্লাস r দুটোতেই আছে, তাই এটা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে h, এখানে পড়ে থাকছে r মাইনাস r। আর এই যে সমগ্রতলের ক্ষেত্রফল, এটা আমাদের বইয়ে বলে দিয়েছে যে 1188 সেমি স্কয়ার, অর্থাৎ 2 পাই r প্লাস r ইনটু h প্লাস r মাইনাস r সমান 1188। বা 2 ইনটু 22 এর 7 ইনটু 5 প্লাস 4, অর্থাৎ ক্যাপিটাল আর এর মান 5 এবং স্মল আর এর মান 4, ছবিতে আমি দিয়েছিলাম, তোমরা ভালোভাবে দেখে নাও, ইনটু h প্লাস 5 মাইনাস 4 সমান 1188। বা ক্যালকুলেশন করে আমাদের h এর মান আছে 20, অর্থাৎ চোঙটির উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার। আশা করছি আমরা তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো, তোমরা ভালো করে এটা বোঝার চেষ্টা করো। এটা একটু ভালো করে জুম করে তোমাদের দেখানো হচ্ছে, তোমরা ভালো করে এটা কপি করে নাও এবং ভালো করে মাথায় ঢোকাবার চেষ্টা করো। এবং আরেকটা জিনিস জেনে রাখো, এইটা এই 2021 সালের মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, 2021 সালের মাধ্যমিকের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই তোমরা এটা কখনোই মিস করবে না, খুব ভালো মতো করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, পরীক্ষাতে পড়ার মতো কোশ্চেন আছে, তো এটা কিন্তু মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। ঠিক আছে, আমরা পরের অঙ্কতে আসবো, তোমরা আগে অঙ্কটা ভালো করে বুঝে নাও। এরপরে আমরা আসবো প্রয়োগ 11 বা প্রয়োগ 11 অঙ্কটা। তো 11 অঙ্কটা কি বলেছে একটু পড়ে নিই ভালো করে। কি বলেছে না, তো 6 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির লোহার ফাঁপা পাইপে বাইরের ও ভিতরের ব্যাসার্ধ বলে দিয়েছে 3.5 সেন্টিমিটার এবং 4.2 সেন্টিমিটার। পাইপটিতে কত লোহা আছে তা হিসাব করতে বলেছে, এবং লোহার 1 ঘন ডেসিমিটার লোহার ওজন 5 কেজি হলে পাইপটির ওজন কত হবে। তাহলে একটা লম্বা লোহা যেটা 6 মিটার লম্বা বলেছে এবং তার বাইরের ও ভিতর দিকে ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছে। তো ঠিক আছে, আগে আমরা কতটা লোহা আছে বার করে নিই। কতটা লোহা মানে আগে আয়তনটা বার করতে বলেছে। তো আমাদের ধরো কোন একটা দিয়েছে যে একটা পাইপ 6 মিটার লম্বা, এরকম ধরো একটা লোহার পাইপ দিয়েছে। এই একটা লোহার পাইপ, যার বাইরের দিকের এবং ভিতরের দিকের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। ধরে নিচ্ছি এটা বাইরের দিকে, আর সমান কত বলেছে, যে বলেছে আর সমান 4.2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আর এটা ধরে নিচ্ছি আমরা ভিতরের দিকে, এটা আর সমান বলেছে 3.5 সেন্টিমিটার। তাহলে একটা বাইরের দিকে বলেছে এবং একটা ভিতরের দিকে বলেছে। আর টোটাল এইখান থেকে এতখানি পর্যন্ত যে দৈর্ঘ্য
সেই দৈর্ঘ্যটা আমাদের h সমান বলেছে 6 মিটার। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এইগুলো কিন্তু সেন্টিমিটারে আর দৈর্ঘ্যটা দিয়েছে মিটারে, তাই আমাদের সবসময় একই এককে আনতে হবে বলে এটাকে আমরা সেন্টিমিটার করে নিচ্ছি। তাহলে 600 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমাদের 600 সেন্টিমিটার। উচ্চতা আমরা বা দৈর্ঘ্য পেয়ে গেলাম। R1 বা R2 মানে দুটো বাইরের ব্যাস ভিতরের ব্যাস পেয়েছি, অতএব আমরা আয়তনটা পেয়ে যাব। অতএব লোহার পাইপের আয়তন লোহার পাইপের আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা যে পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু h। লোহার পাইপের আয়তন হচ্ছে r স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু h সমান পাই ইনটু r প্লাস r ইনটু r মাইনাস r ইনটু h। এটা আমরা লিখতে পারি, ভেঙে দিতে পারি। r স্কয়ার মাইনাস r স্কয়ার কে ভেঙে দিতে পারি r প্লাস r ইনটু r মাইনাস r। এবার মান বসাও, পাই এর মান 22/7, r এর মান হচ্ছে 4.2 প্লাস 3.5 ইনটু 4.2 মাইনাস 3.5 ইনটু 600। বোঝা গেছে? তাহলে কত আসবে এখানে? 22/7 ইনটু 4.2 আর 3.5, 5 আর 2 7, 4 আর 3 7, 7.7 ইনটু এটা আসছে 35 আর 7 0.7 ইনটু 600। ঠিক আছে, ক্যালকুলেশন করলে কত হবে? 7 7 কেটে গেল 0.1। এবার এখানে একটা ক্যালকুলেশন করো, দেখো এখানেও একটার আগে দশমিক, এখানেও একটার আগে দশমিক, অতএব দুটো দশমিকের জন্য আমাদের দুটো শূন্য কেটে যাবে। তা দুটো শূন্য যদি কেটে যায় তাহলে আমাদের কি পড়ে থাকছে অ্যাকচুয়ালি? 22 গণিত 77 গণিত 6, 22 গণিত 77 গণিত 6, অর্থাৎ এটা যে পাইপের আয়তন, এটা টোটাল যদি গুণ করে দিই তাহলে কত হবে? 22 6 132 কে 77 দিয়ে গুণ করতে হবে, 132 কে 77 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 7 2 14 4 হবে 1, 7 3 21 আর 22 আর 2 হাজার 2, 7 1 7 2 924। আবার এটা হবে 924, অর্থাৎ 4 4 2 6 9 2 11 1 হবে 1 9 10, 7 924 7 14 4 হবে 1, 7 3 21 আর 22 2 7 2 9, 4 4 2 6 9 2 11 1 হবে 1 9 1000 এত সেমি কিউব। তাহলে কত আসছে? 10,164 সেমি কিউব। এটা হচ্ছে আমাদের লোহার পাইপের আয়তন বা লোহার মোট আয়তন। লোহার মোট আয়তন হচ্ছে আমাদের এটা। তো ক্যালকুলেশনটা আমি একবার দেখে নিচ্ছি। তো আমাদের লোহার পাইপের আয়তন হচ্ছে এত, অর্থাৎ পাইপটিতে মোট 10,164 ঘন সেমি কিউব সমান, এটাকে আমরা যদি ঘন ডেসিমিটারে নিয়ে যাই, তো সেন্টিমিটারকে ডেসিমিটার করতে গেলে আমাদের নিয়ম হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে? 3টের আগে দশমিক পড়ে যাবে, 10.164 ডেসিমি কিউব বা ঘন ডেসিমিটার লোহা আছে। তাহলে এতটা আমাদের লোহা আছে পাইপটিতে, এতটা হচ্ছে পাইপের লোহা। আচ্ছা, সেন্টিমিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু আমরা ঘন সেন্টিমিটারকে ঘন ডেসিমিটার করব তাই 10 এর ঘন অর্থাৎ 1000 দিয়ে ভাগ করব। তাহলে এতখানি লোহা আমাদের আছে বেরিয়ে গেল। এবার আমাদের বলেছে যদি 1 ঘন ডেসিমিটার লোহার ওজন 5 কেজি হয় তবে পাইপটির ওজন কত হবে? তা সেটা আমি পার্ট করে এখানে সাইডে দেখিয়ে দিচ্ছি যে পাইপটির ওজন হবে, অতএব পাইপটির ওজন হবে, পাইপটির মোট ওজন হবে কত? না তো আমাদের এত ঘন ডেসিমিটার বলে দিয়েছে 10.164 এত ডেসিমি কিউব গণিত 5 কেজি, কারণ 1 ঘন ডেসিমিটারের ওজন আমাদের বলেছে 5 কেজি। তাহলে এটা গুণ করে দিলে কত হবে? 5 4 20 হয় 2, 5 6 30 আর 2 32 আর 2 3, 5 5 আর 3 8 আর 5 50, 50.820 কেজি, 50.820 কেজি বা 50.82 কেজি। এত কেজি আমাদের পাইপটার ওজন হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটার ওজন। তাহলে এটা কত হলো? না তো এটাকে 5 দিয়ে গুণ করে দিলাম, 5 কেজি দিয়ে গুণ করে দিলাম, আমাদের আসছে 50.82 কেজি। তো তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। তো আমরা নেক্সট অঙ্কটাতে যাবো। অঙ্কটা ভালো মতো দেখো, খুব সুন্দর একটা অঙ্ক। আমরা এবার নেক্সট অঙ্ক যাব। এরপর আমরা আসবো প্রয়োগ 14।
প্রয়োগ 14, মিডলে দুটো অঙ্ক বাদ দিলাম, তোমরা করে নিও বাড়িতে, ওটা তোমাদের হোম টাস্ক থাকছে। মিডলের অঙ্ক দুটো বাদ, আমরা 14 নম্বর অঙ্কতে চলে আসবো। 14 নম্বর অঙ্কতে কি বলেছে, 11 সেমি বহিঃপরিধি বিশিষ্ট 105 সেন্টিমিটার লম্বা টিউবলাইটের কাঁচ যদি 0.2 সেন্টিমিটার পুরু হয় তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে। অর্থাৎ একটা টিউবলাইটের কি বলে দিয়েছে আমাদের 11 সেন্টিমিটার বহিঃপরিধি বিশিষ্ট একটা বলেছে, বহিঃপরিধি মানে অর্থাৎ বৃত্তাকারের অংশ যে পরিধি সেটা 105 সেন্টিমিটার লম্বা টিউবলাইটের দৈর্ঘ্য বলে দিয়েছে মানে এইচ, আর টিউবলাইটের কাঁচটা বলেছে 0.2 সেন্টিমিটার পুরু, তবে 5টি টিউবলাইট তৈরি করতে মোট কতটা লোহা লাগবে। আচ্ছা, তো আমরা প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ছবি। একটা টিউবলাইট আমাদের মোটামুটি এরকমই হয়, একটা খুব হালকা করে আমরা বাইরের একটা নিলাম যে একটা টিউবলাইট কিছুটা হলো তো পুরু হয় সেটা দেখানোর জন্য। এই একটা টিউবলাইট, এই টিউবলাইটের আমাদের দুটো ব্যাসার্ধ ধরে নিচ্ছি, এটা বাইরের দিকে ক্যাপিটাল আর এইটা আমাদের ভিতরের দিকে স্মল আর এটা এইচ সমান বলেছে 105 সেন্টিমিটার। এইচ মানে উচ্চতাটা আমাদের বলেছে 105 সেন্টিমিটার। আর আমাদের কি বলে দিয়েছে, আর আমাদের বলে দিয়েছে r মাইনাস r, অর্থাৎ টিউবলাইটের যেটা দুটো ব্যাসার্ধের অন্তরফল r মাইনাস r সমান হচ্ছে 0.2 সেন্টিমিটার, এটা আমাদের বলে দিয়েছে। এখন এই টিউবলাইটের কি বার করতে বলেছে যে বহিঃপরিধি, অর্থাৎ আরেকটা জিনিস যেটা বলেছে যে বহিঃপরিধি অর্থাৎ 2 পাই ক্যাপিটাল R, এটা সমান হচ্ছে 11 সেন্টিমিটার। 2 পাই ক্যাপিটাল R সমান 11 সেন্টিমিটার। এখান থেকে আমরা r এর মান বার করতে পারবো। r সমান কত আসবে, 11 গুণিত 1/2 ইনটু 7/20, অর্থাৎ r এর পাইয়ের ভ্যালু যেটা 7 এর 22 ওটা দিয়ে গেলে সরি 22 এর 7 ওটা দিয়ে গেলে 7/22। এখন ক্যালকুলেশন করলে আসবে 11 2 22, অর্থাৎ 7/4। 7/4 আমাদের হচ্ছে ক্যাপিটাল R এর মান। তো ক্যাপিটাল R এর মান যদি 7/4 হয় তাহলে আমরা এখান থেকে নিতে পারবো যে মানটা সেটা হচ্ছে সমান 7/4 হচ্ছে 1.75 এত সেন্টিমিটার। তাহলে ক্যাপিটাল R এর মান হচ্ছে 1.75। তাহলে অতএব স্মল r এর মানটা কত হবে, স্মল r সমান হয়ে যাবে যে r মাইনাস 0.2 সমান 1.75 মাইনাস 0.2 আর 1.55 এটা হচ্ছে আমাদের স্মল r এর মান। বোঝা গেছে, এত সেন্টিমিটার এটা। এখন আমরা আয়তনটা বার করার চেষ্টা করব। তো আয়তনটা বার করব কি করে, তা টিউবলাইটের আয়তন। আচ্ছা, এটা আমি একটু মুছে দিচ্ছি, তোমরা ছবিটা একটু ভালো করে দেখে নাও যে আমাদের এই একটা ছবি যে টিউবলাইটের আমাদের বাইরের দিকে ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, ভিতরের দিকে ব্যাসার্ধ স্মল আর। আমাদের বলে দিয়েছে r মাইনাস r সমান 0.2 সেন্টিমিটার এবং উচ্চতা h সমান হচ্ছে 105 সেন্টিমিটার। তো আমাদের আরেকটা জিনিস যেটা বলেছে যে পরিধি হচ্ছে 2 পাই আর, কিন্তু বাইরের দিকে বলেছে 2 পাই ক্যাপিটাল আর সমান 11 সেন্টিমিটার। এখানে আমাদের r এর ভ্যালু বের হচ্ছে 11, 2টা এদিকে এলে হাফ হয়ে যাচ্ছে আর পাইটা এদিকে গেলে 7/22 হচ্ছে। ক্যালকুলেশন করে 7/4 বা 1.75 সেন্টিমিটার এটা। এখন আমি এটা মুছে দিচ্ছি। অতএব 5টি টিউব লাইটের মোট কাচের আয়তন সমান, দেখো 5টি টিউবলাইট তাই 5 দিয়ে গুণ হবে, 5টি টিউবলাইট তাই 5 দিয়ে গুণ হবে। আর এক একটা টিউবলাইট বা এক একটা টিউবলাইটকে চোঙ করলে চোঙের আয়তনের ফর্মুলা পাই ইনটু r স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু h, এত ঘন সেমি বা সেমি টিউব। ঠিক, পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু h সমান 5 ইনটু 22/7। r এর মান হচ্ছে আমরা এখনই বার করলাম 1.75 তার স্কয়ার মাইনাস 1.55 তার স্কয়ার ইনটু h এর মান 105, এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি করতে পারি, এটা 5 ইনটু
22/7 ইন্টু 105 ইন্টু 1.75 প্লাস 1.55 অর্থাৎ a প্লাস b ইন্টু 1.75 মাইনাস 1.55 a মাইনাস b স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলাতে ভেঙে দিলাম। তাহলে কত আসছে 7 থেকে 7 15, তাহলে আমাদের এখানে আছে 5 ইন্টু 22 ইন্টু 15, আর এটা যোগ করলে হবে 5 5 10 1 মানে 6 6 এর সাথে 3 হবে 1 আর 2 যোগ 3 3.3, আর এটা তো আমাদের আগেই বেরিয়েছিল 0.2 আমাদের এটা বেরোবে। তো ক্যালকুলেশন করলে আমাদের টোটাল চলে আসবে কত, তো টোটাল ক্যালকুলেশনটা আমি করে দিচ্ছি মোবাইলে, সমান 1089 সেমি কিউব বা ঘন সেমি, অর্থাৎ 5টি টিউব লাইটের মোট কাচের আয়তন হবে 1089 সেমি কিউব। অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, তোমরা এটা দেখো ভালোভাবে তাহলে বুঝতে পারবে। অঙ্কটা আরেকবার করো। তো কি করলাম না, তো প্রথমে টিউব লাইটের দৈর্ঘ্য বলছি, ব্যাসার্ধ ছিল বহিঃ ব্যাসার্ধ এবং অন্তর ব্যাসার্ধ, আর উচ্চতা দিয়েছিল, সেখান থেকে বহিঃ পরিধি থেকে ক্যাপিটাল আর এর মান অর্থাৎ বহিঃ ব্যাসার্ধের মান বার করলাম, সেখান থেকে অন্তর ব্যাসার্ধের মান আমাদের বেরিয়ে গেল। এখন 5টি টিউবের মোট আয়তন কি না, তো 5 দিয়ে গুণ করব, 5টি বলে আর একটা টিউব লাইটের আয়তনের ফর্মুলা যে পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইনটু 8, মানটা বসিয়ে জাস্ট অঙ্কটা করে দিলাম। একদম জলের মতো সহজ একটা অঙ্ক, খুব সুন্দরভাবে হয়ে গেল। তোমরা এরকম ভাবে করো, খুব সুন্দর অঙ্ক এটা। এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, 2021 সালের জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে করে রাখো, ঠিক আছে। তো এরপরে আমরা আসবো নেক্সট অঙ্কে। তো ভালো লাগছে তো আমাদের এই অঙ্কগুলো? কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমরা যত বেশি কমেন্ট করবে আমাদেরকে তত বেশি ভালো লাগবে, কারণ আমাদের এই ভিডিওগুলো করতে সত্যি খুব কষ্ট হয়। বিশেষ করে বিপ্লবকে নিয়ে আসতে হয়, বিপ্লবকে পাওয়া যায় না। তারপরে আরো যে সমস্ত জিনিসগুলো যে এডিটিং করতে অনেকটা টাইম নষ্ট হয়, নেটের জন্য অনেক খরচ হয়। তো তোমরা অবশ্যই যেন লাইক অবশ্যই দাও, এই ভিডিওগুলো লাইক যত দিবে আমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই যেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, একটা সাবস্ক্রাইব করলে তোমাদের কেমন কিছু এসে যাবে না। তোমাদের কাছে অনুরোধ যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে জানাও যে তারাও যেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে। আমাদের 370টা সাবস্ক্রাইব হয়েছে, আমরা চাইবো যাতে মে মাসের মধ্যে আমাদের এটা 500-র উপর চলে যায়, ঠিক আছে। একমাত্র তোমরাই পারো আমাদেরকে এরকম ভাবে হেল্প করতে, ঠিক আছে। আমরা কথা না বলে আবার চলে আসছি পরের অঙ্কতে। পরের অঙ্কটা 15 অঙ্কটা কি বলেছে, 15 অঙ্কতে বলেছে একটি ছিদ্র দিয়ে জাহাজের খোলে 110 কিলোলিটার জল ঢুকেছে। ছিদ্রটি বন্ধ করার পর জল নিকাশের জন্য একটি পাম্প লাগানো হয়েছে। পাম্পটির পাইপের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং চালু অবস্থায় জলের গতিবেগ মিনিটে 350 মিটার হলে সমস্ত জল নিকাশ করতে পাম্পটি কতক্ষণ চালু রাখতে হবে। অর্থাৎ একটা জাহাজের মধ্যে কিছুটা জল ঢুকে গেছে, সেই জলের পরিমাণ বলেছে 110 কিলোলিটার। যে পাম্প দিয়ে জলটা বার করছে সেই পাম্পের মুখের ব্যাসটা বলেছে 10 সেন্টিমিটার এবং পাম্পটি 1 মিনিটে 350 মিটার জল বার করতে পারে। অর্থাৎ পাম্পটি যে আমরা যে একটা মুখটার চোঙ হিসাবে ধরে নিই, তার চোঙের উচ্চতা বা চোঙের যে লম্বা সেটা হচ্ছে 350 মিটার, এতগুলো বলে দিয়েছে। তা এই জিনিসগুলো আমাদের, তবে অঙ্কটাতে আসা যাক। অঙ্কটার আগে একটা ছবি আমরা কল্পনা করছি যে এই হচ্ছে একটা পাইপের মুখ বা যে মেশিনটা দিয়ে জল বার করবো তার মুখ, তার এইটা হচ্ছে আমাদের বাইরের ব্যাস, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি ব্যাসার্ধ, যেটা হচ্ছে 10/2 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। তো সেন্টিমিটারটাকে আমরা মিটার করে নিচ্ছি, তাহলে মিটার করে নিলে এটা কত হবে 5/100 মিটার, ঠিক আছে। মিটার কেন করলাম না, তো আমাদের বাকি এককগুলো সব মিটারেই আছে, তাহলে সেন্টিমিটারটা মিটার করে নিলাম। এখন যদি আমরা এইটাকে একটা জলের পাইপে বা চোঙের মতো কল্পনা করি, তাহলে দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের একটা চোঙ, যার আমাদের উচ্চতা বা দৈর্ঘ্য বলেছে 350 মিটার, আর আমাদের এই ব্যাসার্ধ আমাদের আর সমান পেয়েছি 5/100 মিটার। অতএব 1 মিনিটে নির্গত জলের আয়তন কত হবে, অতএব 1 মিনিটে নির্গত জলের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। কেন না, তো 1 মিনিটে যেটা আয়তন সেটা চোঙের আয়তন, চোঙের যে আয়তনটা সেটা হচ্ছে,
তাহলে পাই মানে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 5/100, ডবল আছে তাই ডবল 100, 5/100 ইন্টু এইচ এর মান হচ্ছে 350। এত মিটার কিউব, এত মিটার কিউব সমান কত আসবে? আমরা ক্যালকুলেশন যদি করি 7 5 35 50, অর্থাৎ আমাদের আসছে 22 গণিত 5 5 25 গণিত 50 বাই 1 2 3 4 এত মিটার কিউব। তাহলে এত মিটার কিউব জল আমাদের 1 মিনিটে নির্গত হচ্ছে। এবার মিটার কিউবকে যদি আমরা কিলোলিটার করি, তাহলে মিটার কিউবকে কিলোলিটার করতে গেলে আমরা কি জানি না, তো 1 মিটার কিউব সমানই হচ্ছে আমাদের 1 কিলোলিটার। 1 মিটার কিউব সমানই হচ্ছে 1 কিলোলিটার। তাহলে আমরা এইটাই বলে দিতে পারি যে 22 গণিত 25 গণিত 50 বাই 10,000 কিলোলিটার, এত কিলোলিটার জল আমাদের 1 মিনিটে নির্গত হচ্ছে। তাহলে অতএব আমাদের মোট জল কত? 110 কিলোলিটার। তাহলে অতএব 110 কিলোলিটার জল নিষ্কাশন করতে মোট সময় লাগবে। টোটাল 110 কে এইটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 110 ডিভাইড বাই এইটা, কিন্তু কোনো ভগ্নাংশে ডিভাইড মানে কি? গণিত করে উল্টে দেওয়া। তাহলে উপরে 10,000 বা 10,000 চলে গেল, আর নিচে চলে এলো 22 গণিত 25 গণিত 50। ঠিক আছে, তাহলে 110 কে এটা দিয়ে ডিভাইড করে দিলাম। ক্যালকুলেশন করো, তাহলে একটা শূন্য কেটে গেল, 11 দিয়ে কাটলাম, 11 দিয়ে 22। এবার কাটবে কত দিয়ে? না তো 25 দিয়ে কাটছি, 25 4 100, তারপর ডবল শূন্য 400। এবার 400 কে আমরা 5 দিয়ে 10 দিয়ে ভাগ করছি, 400 বাই 10 সমান 40, অর্থাৎ 40 মিনিট আমাদের টাইম বেরিয়ে যাচ্ছে। অতএব মোট জল নিষ্কাশন করতে সময় লাগছে আমাদের 40 মিনিট। অতএব মোট জল নিষ্কাশন করতে 40 মিনিট সময় লাগবে। অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, যে অঙ্ক আমাদের ব্যাস বলে দিয়েছে 10 সেন্টিমিটার। সেই 10 সেন্টিমিটারকে আমরা ডিভাইড করলাম 2 দিয়ে, কারণ ব্যাসার্ধ নিতে হবে যেটা 5 সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে আমরা মিটার কনভার্ট করলাম, কেননা আমাদের বাকি সমস্ত জিনিস মিটারে করা আছে। অর্থাৎ পাইপের মুখের ব্যাসার্ধ পেলাম 5/100 সেন্টিমিটার, এবং 1 মিনিটের দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটা 350 মিটার। তাহলে আমাদের 1 মিনিটের নির্গত জলের আয়তন পাই r স্কয়ার এইচ, এখান থেকে আমরা এলাম মান বসিয়ে 22/7 ইনটু r স্কয়ার ইনটু এইচ মান বসিয়ে এতটা মিটার কিউব। মিটার কিউবকে কিলোলিটার করলাম, কিন্তু না তো 1 মিটার কিউব সমান, এটা তোমাদের মনে রাখতে হবে, 1 মিটার কিউব সমান 1 কিলোলিটার। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, 1 মিটার কিউব সমান 1 কিলোলিটার। তাহলে এত কিলোলিটার জল আমাদের 1 মিনিটে নির্গত হচ্ছে। এবার মোট জল আমাদের 110 কিলোলিটার। তাহলে 110 কিলোলিটার জল নিষ্কাশন করতে কত সময় লাগবে? না এই মোট জলকে 1 মিনিটের জল দিয়ে ভাগ, তাহলে মোট জলকে এটা দিয়ে ভাগ করতে গেলাম, ভাগ করতে গেলে ভগ্নাংশে ভাগ, তাই উল্টে গেল, উল্টে গিয়ে ভগ্নাংশটা হলো। এরকম ভাবে আমাদের 40 মিনিট এলো, 40 মিনিট সময় ধরা লাগছে। এবং অঙ্কের বিভিন্ন প্রসেস আছে। অঙ্ক তোমরা যে কোনো প্রসেসে করতে পারো, যে বইয়ের প্রসেসেই করতে হবে বা আমার প্রসেসেই করতে হবে এমন কোনো মানে নেই। তোমরা যে কোনো প্রসেসে করতে পারো, বইয়ের প্রসেসটাও ভালো, বইয়ের প্রসেসটাও খারাপ নয়, আমার প্রসেসটাও তোমরা করে দেখতে পারো। এটা আশা করি তোমাদেরকে ভালোই লাগবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, না হলে তোমরা আবার কমেন্ট করো, আমি আবার বোঝাবো। কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো। একটা জিনিস যদি একবার দেখে তোমাদের ঠিক মতো মাথায় না আসে, সেটা 2 থেকে 3 বার রিপিট করে দেখো, এবং অন্তত খাতা পেন নিয়ে দেখো, যাতে তোমরা খাতা পেন নিয়ে করো, প্র্যাকটিস করলে বেশি ভালো হবে। আচ্ছা, নেক্সট অঙ্কতে আমরা যাই। এরপর 16 অঙ্ক। দেখো 15 অঙ্ক আর 16 অঙ্ক অনেকটা একই টাইপের অঙ্ক, অনেকটা কি প্রায় একই টাইপের অঙ্ক। তোমরা এটা করে নেবে। এখানে জাস্ট মিনিটটা বলে দিয়েছে, দিয়ে ব্যাসের দৈর্ঘ্যটা বার করতে দিয়েছে। তোমরা ব্যাসের দৈর্ঘ্যটাকে আর ধরে নিয়ে বাকি অঙ্কটা করে নাও। দেখো একই অঙ্ক, না হলে তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের করে দেবো নেক্সট ডেটে। তো 16 অঙ্কটা তোমাদের হোম টাস্ক থেকে যাচ্ছে, আমি আর করছি না। আমরা চলে আসছি 17 অঙ্ক এবং আজকের লাস্ট অঙ্ক, যেটা এক্সাম্পল। আজকে তাহলে এটা শেষ হয়ে যাবে, পরের দিন থেকে আমরা লেসন শুরু করব। তো 17 অঙ্কটা কি বলেছে? তো তামার তৈরি একটি আয়তঘনাকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 11 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আয়তঘনকটিকে গলিয়ে 3 সেমি ব্যাসের দৈর্ঘ্যের ব্যাসের এবং 1/4 সেন্টিমিটার পুরু কতগুলো মুদ্রা তৈরি করা যাবে? অর্থাৎ এই যে একটা তামার তৈরি ঘনক আছে, যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে, তাকে গলিয়ে একটা মুদ্রা তৈরি, মুদ্রাগুলো দেখতে কেমন হয় সেটাকে জানতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল
17। তাহলে একটা আয়তঘনাকার টুকরো ছিল যেটা তামা দিয়ে তৈরি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের বলে দেওয়া হয়েছে, এটা তামা দিয়ে তৈরি। তো কত না, তো এটা হচ্ছে 11, 9 এবং 6, অর্থাৎ এটার আয়তন বেরোবে 11 গুণিত 9 গুণিত 6 সেন্টিমিটার কিউব। এটা দিয়ে আমরা একটা মুদ্রা তৈরি করব। মুদ্রাটা যদি আমাদের এরকম হয়, মুদ্রাটা যতই পাতলা হোক না কেন একটা চোঙের মতোই দেখতে হয়, অর্থাৎ এটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে। হ্যাঁ, যদি একটা মুদ্রাকে ভালো মতো কল্পনা করে দেখো তাহলে এইরকমই দেখতে পাবে। হ্যাঁ, যার একটা উচ্চতা থাকে, যদি আমাদের উচ্চতাটা খুবই কম হয় তাহলে সেটা খুব পাতলা চাকতির মতো হলেও কিন্তু সেটা একটা উচ্চতা থাকে। সেই উচ্চতাটা আমাদের কি কি বলেছে এখানে না, তো বলিয়ে দৈর্ঘ্যের ব্যাস, এখানে আমাদের ব্যাস যেটা বলেছে 8, সেটা বলেছে যে 3 সেন্টিমিটার ব্যাস, অর্থাৎ 3/2 মানে 1.5 সেন্টিমিটার ব্যাস হয়ে যাচ্ছে। এবং উচ্চতা এই সমান বলেছে 1/4 সেন্টিমিটার, 1/4 সেন্টিমিটার অর্থাৎ 0.25 সেন্টিমিটার, এটা হচ্ছে উচ্চতা। এরকম কতগুলো মুদ্রা তৈরি করা যাবে। তাহলে এইটাকে গলিয়ে আমরা এরকম তৈরি করব, কিন্তু অবশ্যই বেশি যাবে, তার কতগুলো যাবে সেটা আমাদেরকে কোশ্চেন। তো আমাদেরকে প্রথমে বার করতে হবে যেটা, সেটা হচ্ছে তামার এই আয়তঘনকার টুকরোটার আয়তনটা কত। তাহলে লিখব যে তামার আয়তঘনাকার টুকরোর আয়তন, টুকরোর আয়তন কি না, তো L ইন্টু বি ইন্টু এই, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে কত হচ্ছে, তো 11 ইন্টু 9 ইন্টু 6 এত সেন্টিমিটার কিউব। আমি এটা গুণ করলাম না, রেখে দিলাম, ছেড়ে দিলাম এটা। এখন এইটা থেকে আমরা এইটা পাবো, কিন্তু অনেক বেশি পাবো। আমরা ধরে নেব যে মনে করছি এক্সটি মুদ্রা তৈরি করা হবে। ধরা যাক এক্সটি মুদ্রা তৈরি করা যাবে। তাহলে এক্সটি মুদ্রা যদি তৈরি করা যায় তাহলে এক্সটি মুদ্রার মোট যেটা আয়তন সেটাই এই আয়তনের সঙ্গে সমান হতে হবে, কারণ যেহেতু এইটা বলিয়েই আমি এক্সটি মুদ্রা পাচ্ছি, তাহলে এক্সটি মুদ্রার মোট আয়তন তামার টুকরোটির মোট আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে অতএব এক্স গণিত এক একটা আয়তন হচ্ছে পাই r স্কয়ার h সমান হচ্ছে 11 ইন্টু 9 ইন্টু 6, और x সমান 11 ইন্টু 9 ইন্টু 6 বাই 22 এর 7, পায়ের মান যেটা ওইদিকে গেলে কত হবে 7/22, আর এর মান হচ্ছে আমাদের 1.5 সেন্টিমিটার, কিন্তু অপর দিকে গেলে 1/1.5, কিন্তু স্কয়ার থাকার জন্য এটা ডবল 1.5 ডবল চলে এলো। এবং এইচ এর মানটা অপর দিকে গেলে কত হবে 1/0.25 এতখানি। এবার ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করতে গেলে আমরা কি করতে পারি, আমরা প্রথমে যে জিনিসগুলো করতে পারি সেটা হচ্ছে এই পয়েন্টে উঠে দিলাম উপরে একটা জিরো, এই পয়েন্টে উঠে দিলাম উপরে একটা জিরো, এই পয়েন্টে উঠে দিলাম উপরে দুটো জিরো, কারণ দুটোর আগে দশমিক আছে। এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 11 2 22, আর কত দিয়ে যাবে 25 4 100, 2 2 4, আর দেখো কত যাবে, আর যাচ্ছে আমাদের 3 3 9, 3 5 15, 3 5 15, আর কত যাচ্ছে না, তো 5 2 10, 5 2 10। অতএব টোটাল ক্যালকুলেশন করে আমাদের আসছে x এর ভ্যালু যে 6 7 42, 42 ইনটু 2 2 4 2 8, অর্থাৎ 42 গণিত 8, অর্থাৎ 8 2 16 6 হয়ে যাবে 1, 8 4 32 থাকে 33, 336, অর্থাৎ টোটাল আমাদের চলে আসছে 336টি x এর মান x। অতএব 336টি মুদ্রা তৈরি করা যাবে। বোঝা গেছে অঙ্কটা? তা কি হলো না, তো আমরা ধরে নিচ্ছি যে তামার যে আয়তঘনকার টুকরো আছে সেটা তো বলে দিয়েছে। এই যে মুদ্রাটা আমাদের আর এর মান বলেছে যেটা 3 সেন্টিমিটার ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 1.5 সেন্টিমিটার এবং এই হচ্ছে 1/4 সেন্টিমিটার বা 0.25 সেন্টিমিটার। তো আমরা আগে তামার টুকরোর আয়তনটা বার করলাম। এখন যেহেতু এই টুকরোটা করেই আমাদের মুদ্রা তৈরি হচ্ছে, তাই আমরা ধরে নিচ্ছি যে এক্সটি মুদ্রা তৈরি করা যাবে। তাহলে এক্সটি মুদ্রার মোট আয়তন কত হবে, x ইনটু এক একটার আয়তন সমান হচ্ছে মোট আয়তন 11 ইনটু 9 ইনটু 6। তাহলে x এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে 336টি আমাদের মুদ্রা তৈরি করা যাচ্ছে।
তাহলে এরকম ভাবে অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক এবং তোমাদেরকে করতে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই সমস্ত অঙ্কগুলো করবে এবং প্রত্যেকটা অঙ্ক যতগুলো অঙ্ক উদাহরণ আজ পর্যন্ত হলো সমস্ত অঙ্ক তোমরা মিনিমাম 2 থেকে 3 বার রিপিট করবে। 2 থেকে 3 বার রিপিট করে যদি সব অঙ্ক পারবে তাহলে লেসনের অঙ্কগুলো তোমরা খুব ভালো মতো করতে পারবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের কাছে যে হোম টাস্কগুলো দিয়েছে, হোম টাস্কগুলো তোমরা আমাকে সেন্ড করো। যদি সেই হোম টাস্কগুলো দেখতে চাই, হোম টাস্কগুলো অবশ্যই তোমরা সেন্ড করো, হোম টাস্কগুলো আমরা দেখব এবং পরের দিন আমরা লেসনে ঢুকবো। তো আজকে আর বেশি কিছু বলছি না, আজকে আমি পর্যন্ত রাখছি। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে থাকো আর লকডাউন মেনে চলো আর আমাদের এই ভিডিওগুলো ভালোভাবে দেখতে থাকো, ঠিক আছে? আচ্ছা রাখছি।